নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। অমিত শাহের সভা চলাকালীন অসুস্থ হয়ে বিজেপি নেতার মৃত্যু, শোকের ছায়া বঙ্গ বিজেপিতে। উত্তর ভিজবে বৃষ্টিতে, দক্ষিণ ভিজবে ঘামে, পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? কালীঘাটে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চাকরিহারা শিক্ষকদের। জাতিসংঘকে সরাসরি চ্যালেঞ্জ, বিশ্বের দখল নিতে চীনের বড় পদক্ষেপ, পাকিস্তান সহ 33টি দেশ যুক্ত। অসন্তুষ্ট নবান্ন, বাংলার বাড়ি প্রকল্পে কড়াকড়ি শুরু রাজ্যের। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। অমিত শাহের সভা চলাকালীন অসুস্থ হয়ে বিজেপি নেতার মৃত্যু, শোকের ছায়া বঙ্গ বিজেপিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভা চলাকালীন আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিজেপি নেতা দীপঙ্কর দাস। রবিবার এই ঘটনায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কৃষ্ণগঞ্জ বিধানসভার ময়ূরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিজেপি নেতা দীপঙ্কর দাস সেদিন অমিত শাহের সভায় যোগ দিতে এসেছিলেন। সভা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে আসেন এবং এ যাবৎকালের সবচেয়ে বড় সাংগঠনিক সভায় অংশ নেন। সকালে রাজারহাট সিএফএসএল এ নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এরপর স্বামী বিবেকানন্দের বাড়িতে তিনি সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। এই ব্যস্ত কর্মসূচির মধ্যেই বিজেপি নেতার আকস্মিক মৃত্যুর খবর আসে। জানা গেছে, সকালে রাজারহাটের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন দীপঙ্কর দাস এবং সেখান থেকেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় আসেন। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। দীপঙ্কর দাসের মৃত্যুতে বঙ্গ বিজেপিতে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। উত্তর ভিজবে বৃষ্টিতে, দক্ষিণ ভিজবে ঘামে, পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন হবে আবহাওয়া? উত্তর আর দক্ষিণবঙ্গের দুই প্রান্তের আবহাওয়ায় দেখা যাচ্ছে দু রকমের চিত্র। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কমে যাওয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তা খুব বেশি স্বস্তি দেবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ঘাম এবং অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে, যা নির্ধারিত সময়ের 10 দিন আগে। অনুকূল পরিস্থিতির কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্রুত অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরেও কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এই অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধস নামার এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং দুপুরের দিকে বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালীঘাটে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চাকরিহারা শিক্ষকদের। চাকরি হারিয়েছেন, তবুও চাকরি ফিরে পাওয়ার আশায় রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেই আশা নিয়ে রবিবার সকালে ফের কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেন তারা। রবিবার সকালে 3 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা সঙ্গীতা সাহা, মিতা সরকার এবং নির্মল বারকান্দোজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে পৌঁছান। তাদের উদ্দেশ্য ছিল সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যার কথা জানানো। তবে এবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারলেন না। তার আগেই তাদের আটকে দেয় পুলিশ। এদিন তারা মিলন সংঘ ক্লাব পর্যন্ত পৌঁছলেও আর এগোনোর অনুমতি পাননি, ফলে সেখানেই থেমে যেতে হয় তাদের। সেখানে মুখ্যমন্ত্রী
দফতরের অফিসারদের সঙ্গে তারা কথা বলেন, তাদের কাছে নিজেদের নথি ও ফোন নাম্বার দেন। চাকরি হারানো শিক্ষিকা সঙ্গীতা সাহা জানান, তারা চাইছেন মুখ্যমন্ত্রী একবার আমাদের কথা শুনুন। আগেও তারা গিয়েছিলেন, তখন দেখা করতে দেওয়া হয়নি। তার কথায় আজ অন্তত তারা ক্লাবের ভিতরে ঢুকতে পেরেছেন। অফিসারদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন মুখ্যমন্ত্রী কথা বলতে রাজি হলে ফোন করে জানানো হবে। এর আগেও গত বৃহস্পতিবার 6 জন চাকরি হারানো শিক্ষিকা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েছিলেন, তবে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। সেক্ষেত্রে পুলিশের অনুমতি ছিল না বলেই জানা যায়। তবুও হাল ছাড়েননি তারা। এদিন ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে কালীঘাটে পৌঁছন তারা। শিক্ষকদের বক্তব্য, পরীক্ষায় পাশ করেই তারা চাকরি পেয়েছিলেন, ফলে ফের তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য চাকরির পরীক্ষায় বসতে চান না। তাদের যেন পরীক্ষায় বসতে না হয়, তাই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চান। প্রসঙ্গত 30শে মে এসএসসির তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, নতুন পরীক্ষার পাশাপাশি পুরনো চাকরি বাতিল সংক্রান্ত মামলার রিভিউ পিটিশনের দিকেও নজর দিচ্ছে তারা। কিন্তু চাকরি হারানোর একাংশ এই প্রক্রিয়ায় আস্থা রাখতে পারছেন না। জাতিসংঘকে সরাসরি চ্যালেঞ্জ, বিশ্বের দখল নিতে চীনের বড় পদক্ষেপ। পাকিস্তান সহ 33টি দেশ যুক্ত। শুক্রবার চীন জাতিসংঘর সমান্তরালে একটি নতুন আন্তর্জাতিক মঞ্চ প্রতিষ্ঠা করে বিশ্বকে চমকে দিয়েছে। এই মঞ্চের নাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মিডিয়েশন, যার উদ্দেশ্য বিশ্বব্যাপী বিরোধগুলো আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা। এই নতুন উদ্যোগের পেছনে চীনের বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য পরিবর্তন এবং বৈশ্বিক প্রশাসনে নিজেদের ভূমিকা শক্তিশালী করার কৌশল কাজ করছে বলে মনে করা হচ্ছে। 85 দেশের অংশগ্রহণ, 33টি দেশ প্রতিষ্ঠাতা সদস্য। হংকংয়ে আয়োজিত IOMED প্রতিষ্ঠা সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার 85 দেশ এবং প্রায় 20টি আন্তর্জাতিক সংস্থার প্রায় 400 জন জ্যেষ্ঠ প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের সময় 33টি দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠাতা সদস্যের মর্যাদা লাভ করেছে। এর মধ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া, লাওস, কম্বোডিয়া এবং বেলারুশের মতো দেশগুলো অন্তর্ভুক্ত। চীনের দাবি, শান্তিপূর্ণ সমাধানের প্রতীক হবে IOMED। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, যিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এর কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্যও বলেছেন যে IOMED এর গঠন আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অর্জন। এটি বিশ্বব্যাপী বিরোধগুলো সমাধানের জন্য একটি শান্তিপূর্ণ এবং সংলাপমূলক মাধ্যম সরবরাহ করবে। ওয়াং ই IOMDE কে জাতিসংঘ সনদের উদ্দেশ্যে ও নীতিমালার সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন এবং আরও বলেছেন যে এটি বিশ্বব্যাপী মধ্যস্থতার অভাব পূরণ করবে। জাতিসংঘকে সরাসরি চ্যালেঞ্জ, অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ মনে করেন যে এই মঞ্চ চীনের সেই নীতির অংশ যার মাধ্যমে তারা জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থাগুলোকে চ্যালেঞ্জ জানাতে এবং তাদের দুর্বল করার কৌশল নিয়ে কাজ করছে। বিশ্লেষকদের মতে IOMED চীনের শান্তিপূর্ণ বৈশ্বিক নেতার ভাবমূর্তি গড়ার একটি প্রচেষ্টা, যার ফলে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে তার প্রভাব ও আধিপত্য বাড়বে। গ্লোবাল টাইমসের সাথে কথোপকথনে হংকং অ্যান্ড ম্যাকাও স্টাডিজ অ্যাসোসিয়েশনের সদস্য ট্রু কারকিন বলেছেন যে IOMED একটি আনুষ্ঠানিক প্রতীক, যা দেখায় যে বিশ্বকে সংঘাত থেকে বের করে আনতে চীন এখন কূটনৈতিক নেতৃত্ব দিতে প্রস্তুত। ভারতের অবস্থান কি হবে? ভারত এই মঞ্চে অংশ নেয়নি এবং কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও জানায়নি। ভারত আগে থেকেই জাতিসংঘের স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে আসছে এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে আরও ন্যায় বিচার ও প্রতিনিধিত্বের পক্ষে ওকালতি করে। বিশ্লেষকদের মতে ভারতের মতো একটি বড় গণতান্ত্রিক শক্তি IOMED এর মতো মঞ্চ থেকে দূরত্ব বজায় রাখতে পারে, কারণ এগুলো চীনের আধিপত্যপূর্ণ একপাক্ষিক কাঠামোতে কাজ করতে পারে। IOMED এর সাফল্য নিয়ে সন্দেহ, যদিও এই নতুন মঞ্চের প্রতিষ্ঠা চীনের একটি বড় কূটনৈতিক চাল হিসেবে বিবেচিত হচ্ছে, তবে আন্তর্জাতিক স্তরে এর স্বীকৃতি এবং কার্যকারিতা এখনও অনিশ্চিত। রয়টার্সের প্রতিবেদন অনুসারে যতক্ষণ না আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এবং জাপানের মতো বড় গণতান্ত্রিক দেশগুলো এই মঞ্চকে স্বীকৃতি ততক্ষণ এর প্রভাব সীমিত থাকতে পারে। IOMEDর প্রতিষ্ঠা এটি স্পষ্ট করে দিয়েছে যে চীন এখন কেবল একটি অর্থনৈতিক মহাশক্তি নয়, বরং একটি
বিকল্প বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে। এটি জাতিসংঘের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর দিকে একটি দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ। আগামীতে এটি দেখতে আকর্ষণীয় হবে যে বিশ্বের প্রধান গণতান্ত্রিক দেশগুলো এতে কেমন প্রতিক্রিয়া জানায় এবং বৈশ্বিক শাসনের ভারসাম্য কোন দিকে পরিবর্তিত হয়। অসন্তুষ্ট নবান্ন, বাংলার বাড়ি প্রকল্পে কড়াকড়ি শুরু। রাজ্যের সাধারণ মানুষের মাথার উপর ছাদ বানিয়ে দিতে তৎপর রাজ্য। সেই কারণে সময়ের আগেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হয়েছে। উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ। তবে দেখা গিয়েছে প্রথম কিস্তির টাকা সময় মতো পেয়েও বহু উপভোক্তাই লিন্টেন পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেননি। বাংলার বাড়ি প্রকল্পে কড়াকড়ি রাজ্যের 12 লক্ষ উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়েছে। তবে দেখা যাচ্ছে বাড়ি তৈরিতে ঢিলেমি রয়েছে উপভোক্তাদের, জানিয়ে রীতিমতো অসন্তুষ্ট নবান্ন। এই আবহে কাজের গতি বাড়াতে আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনার জন্য সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মুখ্য সচিব। তথ্যে উঠে আসে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর প্রায় 72% উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকার পর লিন্টেন পর্যন্ত বাড়ি নির্মাণ তৈরি করে ফেলেছেন। তবে বাকি 28% উপভোক্তা এখনও এই পর্যন্ত নির্মাণ সম্পন্ন করে উঠতে পারেননি। পঞ্চায়েত দপ্তরের তথ্য বলছে মোট 12 লক্ষ উপভোক্তার মধ্যে প্রথম কিস্তির টাকার পর লিন্টেন পর্যন্ত নির্মাণ করেছেন 8,65,164 জন। বাকি 12,442 জন এখনো পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শুরু করে উঠতে পারেননি। কেন এই গড়িমসি? এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। কেন 28% উপভোক্তা এখনো কাজ সঠিকভাবে করে উঠতে পারল না, সেই বিষয়ে খতিয়ে দেখার জন্য পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। উপভোক্তাদের কাজ সম্পন্ন করার লক্ষ্যে উৎসাহিত করার জন্য আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। প্রয়োজনে সরেজমিনে ময়দানে নেমে বাড়ি গিয়ে কাজ খতিয়ে দেখার জন্য জেলার আধিকারিকদের নির্দেশ নবান্নের। উল্লেখ্য, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে আগামী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হওয়ার কথা ছিল। তবে মে মাসের শেষেই সেই কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। উল্লেখ্য, 2 দফায় মোট 1,20,000 করে আবাসের টাকা দেওয়ার কথা রাজ্যের 12 লক্ষ উপভোক্তাকে, যার মধ্যে 11 লক্ষ আবাসের মূল তালিকায় থাকা উপভোক্তা এবং 1 লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তা রয়েছেন তালিকায়। ইতিমধ্যেই প্রথম কিস্তির 60,000 করে মোট প্রায় 7,200 কোটি টাকা প্রদান করেছে রাজ্য। বাকি টাকা দেওয়ার কাজও ইতিমধ্যেই শুরু করে দিল প্রশাসন। এবার আবাসের 12 লক্ষ উপভোক্তা বাকি টাকা পেতে চলেছেন। সূত্রের খবর, এর জন্য 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থ দফতর তরফে।